পদত্যাগ করেননি তথ্য প্রতিমন্ত্রী মুরাদ। নারীদের নিয়ে আপত্তিকর বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরানোর নির্দেশ হাইকোর্টের। ফোন আলাপ ফাঁসের ঘটনায় নায়ক ইমনকে জিজ্ঞাসাবাদ। ওমিক্রন শনাক্তে দক্ষিণ কোরিয়া থেকে কিট আনল চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমাল সায়েন্স বিশ্ববিদ্যালয়। বিদেশ ফেরত কারো উপসর্গ থাকলে করা হবে পরীক্ষা। এবং জাওয়াদের প্রভাবে টানা বৃষ্টিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন জেলায় বীজতলা সহ রবি শস্যের ব্যাপক ক্ষতি। আর্থিক ক্ষতির আশঙ্কায় কৃষকেরা। সময় সংবাদের সঙ্গে আছি আমি নাবিলা সোহার। বিতর্কিত মন্তব্যের জেরে অবশেষে পদ হারাচ্ছেন তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান। আজ পদত্যাগপত্র জমা দেওয়ার কথা আছে তার। এই মুহূর্তে সচিবালয়ে আছেন রিপোর্টার প্রসূন আশিস। সরাসরি যাচ্ছি তার কাছে। প্রসূন, সোহার আপনি জানেন যে তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান বিতর্কিত মন্তব্য করার প্রেক্ষিতে বেশ কিছুদিন ধরেই তিনি দেশে এবং বিদেশে সমালোচনার একটি মুখে পড়েন এবং এরই প্রেক্ষিতে মূলত গতকালই প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন যে আজকের মধ্যে তাকে পদত্যাগ করতে হবে। এই পদত্যাগের প্রস্তুতিটি শুরু হয়েছে। আমরা সবশেষ তথ্যটি জানিয়ে দিতে চাই যে এখনও পর্যন্ত তিনি পদত্যাগপত্র জমা দেননি। আমি যেটি তথ্য মন্ত্রণালয় থেকে জেনেছি যে তার এই পদত্যাগপত্রটি তথ্য মন্ত্রণালয় থেকেই প্রস্তুত করা হয়েছে এবং এরপরে ইতিমধ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে, সেটি আমি এর আগে জানিয়েছিলাম। এবং কিছুক্ষণের মধ্যেই এই পদত্যাগপত্রে তিনি স্বাক্ষর করবেন, অর্থাৎ ডাক্তার মুরাদ হাসান তিনি এটি স্বাক্ষর করবেন এবং স্বাক্ষর করার পরে তিনি মেইলে এটি পাঠাবেন তথ্য মন্ত্রণালয়ে এবং এরপর তথ্য মন্ত্রণালয় থেকে একটি টিম সেটি মন্ত্রিপরিষদ বিভাগে এসে মন্ত্রিপরিষদ সচিব মহোদয়ের দপ্তরে এটি জমা দেওয়া হবে। এবং আরেকটি তথ্য পেয়েছি যে এই যে পদত্যাগপত্র তিনি স্বাক্ষর করার পরে সরাসরি প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি মেইল করতে পারেন বলে এই তথ্যটি আমরা জানতে পেরেছি। এবং আমরা জেনেছি যে ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করছেন, এই শব্দগুলো কিন্তু পদত্যাগপত্রে উল্লেখ করা হয়েছে। তো সোয়ার, আপনি জানেন যে বেশ কিছুদিন ধরেই তিনি বিতর্কিত মন্তব্য করছেন এবং নারীর প্রতি বিদ্বেষমূলক আচরণ করছেন, বিদ্বেষমূলক নানা অশ্লীল কথাবার্তা তিনি বলছেন এবং সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে প্রচারিত হওয়ার পর থেকেই তার পদত্যাগের নানা ক্ষেত্র থেকে নানা জায়গা থেকে সেই দাবিটি উঠেছে, এমনকি তার নিজ দলের মধ্য থেকেও সেই দাবিটি উঠেছে। তারই প্রেক্ষিতে এটি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যিনি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী, তিনি এই বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে গতকাল আলাপ করেছেন এবং আলাপের প্রেক্ষিতে রাতে তিনি স্পষ্টভাবে গণমাধ্যমকে জানিয়েছেন যে আজকের মধ্যে তথ্য প্রতিমন্ত্রীকে পদত্যাগ করতে বলেছেন প্রধানমন্ত্রী এবং সেই তথ্যটি আমরা জানি যে তার প্রেক্ষিতে উনি পদত্যাগের প্রস্তুতি নিচ্ছেন এবং ইতিমধ্যে ওনার হাতে সেই পদত্যাগপত্রটি রয়েছে যেটি প্রস্তুত করা হয়েছে মন্ত্রণালয় থেকে এবং কিছুক্ষণের মধ্যে স্বাক্ষর করে সেটি মন্ত্রণালয়ে পাঠাবেন। এবং আমরা যতদূর জেনেছি যে 12:30টার মধ্যেই সেটি মন্ত্রিপরিষদ বিভাগে তার তথ্য মন্ত্রণালয়ের কিছু কর্মকর্তারা এটি জমা দিতে আসবেন, এই তথ্যটি আমাদের কাছে রয়েছে। মূলত এই ছিল তার পদত্যাগপত্র নিয়ে বা তার পদত্যাগের বিষয় নিয়ে সবশেষ তথ্য। যদি আমরা তার পদত্যাগপত্র জমা হয় এবং এরপরে যদি প্রজ্ঞাপন জারি হয় সেই তথ্যটি আমরা এখান থেকে জানিয়ে দেব। সোহার, সচিবালয় থেকে এতক্ষণ আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন রিপোর্টার প্রসূন আশিস। তথ্য প্রতিমন্ত্রী মুরাদের ফাঁস হওয়া ফোন আলাপের ঘটনায় চিত্রনায়ক ইমনকে জিজ্ঞাসাবাদ করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। গতরাতে রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। ইমন জানান, মন্ত্রীর সঙ্গে অডিও ক্লিপ ভাইরাল হওয়ার পর নিজের সাইবার নিরাপত্তা এবং ফেসবুক অ্যাকাউন্টের নিরাপত্তা যেন বজায় থাকে সেজন্য নিজেই গিয়েছিলেন গোয়েন্দা কার্যালয়ে। এদিকে ডিবির যুগ্ম কমিশনার জানিয়েছেন, ফোন আলাপ ফাঁসের ঘটনায় ইউটিউবার নাহিদকেও জিজ্ঞাসাবাদ করা হবে। তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানের নারীদের নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে থেকে সরাতে বিটিআরসিকে নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট। এই মুহূর্তে হাইকোর্টে আছেন রিপোর্টার আফজাল হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। আফজাল,
সোহার, এখন দুটি বিষয়, একটি হচ্ছে তার যে মন্তব্যগুলো তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে এবং ইউটিউবে এসেছে সেটি সরানোর একটি বিষয়, আরেকটি হচ্ছে যে তিনি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করছেন এমনটি আমরা জানতে পেরেছি। এখন তিনি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলে দাবি উঠেছে তার সংসদ সদস্য পদ থেকেও পদত্যাগ করার, কিন্তু সেই প্রক্রিয়াটা কি সেটিও আমি একটু বলবো। প্রথমে হচ্ছে যে আজকে হাইকোর্টে একজন আইনজীবী আবেদন জানিয়েছিলেন যে কুরুচিপূর্ণ মন্তব্যগুলো তিনি করেছিলেন সেটি যেন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরানো হয়। আদালত নির্দেশ দিয়েছেন আগামী 24 ঘন্টার মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে থাকা মন্ত্রীর অর্থাৎ তথ্য প্রতিমন্ত্রী মুরাদের সকল ভিডিও অডিও সরাতে বলা হয়েছে এবং বিটিআরসিকে কি পদক্ষেপ নিয়েছেন বিটিআরসি সেটি কালকের মধ্যেই আদালতে রিপোর্ট দাখিল করতে বলা হয়েছে। আর একটা বিষয় বলা হয়েছে যে এখন দাবি উঠছে তথ্য প্রতিমন্ত্রী মুরাদের সংসদ সদস্য পদ বাতিলের। আসলে আইন কি বলে? আইন বলছে যে এর আগে যখন পাট ও বস্ত্রমন্ত্রী লতিফ সিদ্দিকী হজ নিয়ে এবং তাবলিগ জামাত নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছিলেন তাকেও তিনি এইভাবেই অর্থাৎ প্রথমে মন্ত্রী পদ থেকে পদত্যাগ করতে বলা হয়েছিল, তিনি পদত্যাগ করেছিলেন। এরপরে কিন্তু আইনি বিতর্কটি এসেছিল যে দল থেকে পদত্যাগ করলে তার মন্ত্রী পদ বা সংসদ সদস্য পদ যায় কিনা। আইন যেটি বলছে যে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করার পরেও সংসদ সদস্য পদ তখন পর্যন্ত যাবে না যদি দল থেকে তাকে বহিষ্কার করা হয়। অনেক আইন বিশেষজ্ঞরা বলছেন যে দল থেকে বহিষ্কার করা হলেও তার সংসদ সদস্য পদ যায় না, সেটি নিয়ে কিন্তু বিতর্ক রয়েছে। আর এই বিতর্কটির অবসানই কিন্তু চাচ্ছেন আইনজীবীরা। যদিও লতিফ সিদ্দিকীকে যখন দল থেকে বহিষ্কার করা হয়েছিল তখন লতিফ সিদ্দিকী নিজেই পদত্যাগ করেছিলেন। এক্ষেত্রে মোরাদের ক্ষেত্রে কি হয় সেটি এখন দেখার বিষয়। যদিও এরই মধ্যে আওয়ামী লীগ থেকে বলা হয়েছে তার দলীয় পদ বাতিলের জন্য তারা একটি সিদ্ধান্ত নিতে যাচ্ছেন, অর্থাৎ দল থেকে দলীয় যে পদ বা দলীয় যে সংসদ সদস্য পদ বলেন বা দলের যে পদ সেটি যদি বাতিল হয়ে যায় তাহলে তার সংসদ সদস্য পদ থাকবে কিনা এটি কিন্তু আইনি বিতর্কের বিষয়। তারপরে অনেকেই বলছেন যে ধরনের মন্তব্যগুলো ডাক্তার মুরাদ করেছেন সেই ধরনের মন্তব্যের কারণে তার আসলে সংসদ সদস্য পদে থাকার তিনি যে নৈতিক অধিকার সেটি কিন্তু হারিয়ে ফেলেছেন। যদিও এরই মধ্যে আওয়ামী লীগ থেকে বলা হয়েছে তার যে দলীয় পদ সেটি থেকে তাকে বহিষ্কার করা হবে, এমনটি কিন্তু আমরা আভাস পাচ্ছি। কিন্তু দল থেকে বহিষ্কার করা হলে তার সংসদ সদস্য পদ যায় কিনা সেটি কিন্তু আইনের বিতর্কের বিষয় কিন্তু রয়ে গেছে। তো এই ছিল হাইকোর্ট থেকে আমার কাছে সবশেষ খবর। সোয়ার, হাইকোর্টের সামনে থেকে এতক্ষণ আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী আফজাল হোসেন। চট্টগ্রামের কোরিয়া থেকে ওমিক্রন শনাক্তের কিট এনেছে ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়। প্রতিটি কিট ১৬০০ টাকা করে ১০০টি কিট আনা হয়েছে। ৩ থেকে ৫ ঘন্টার মধ্যে ওমিক্রনে আক্রান্ত কিনা তা জানা সম্ভব হবে। প্রাথমিকভাবে বিদেশ ফেরত কারো শরীরে করোনার উপসর্গ থাকলে তাদেরকে এই কিটের মাধ্যমে পরীক্ষা করা হবে বলে জানান শিভাসুর উপাচার্য। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছে করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রন। পার্শ্ববর্তী দেশ ভারতেও নতুন ধরনটি শনাক্ত করা হয়েছে। তাই দ্রুত দেশে ওমিক্রন শনাক্তের জন্য চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয় সংগ্রহ করেছে ওমিক্রন শনাক্তের কিট। এই কিটের মাধ্যমে ৩ থেকে ৫ ঘন্টার মধ্যে কেউ এ ভাইরাসে আক্রান্ত কিনা তা জানা যাবে। তবে শতভাগ আক্রান্ত কিনা নিশ্চিত হতে করতে হবে জিনোম সিকোয়েন্স। ভেরিয়েন্টটা সাধারণত একটা কিছু স্পেসিফিক জিনের মিউটেশনের কারণে ডেভেলপ হয়েছে। তো এই কিটটা দ্বারা আমরা প্রথমে হিট করতে পারবো যে ওই যে মিউটেশন হচ্ছে যে জিনগুলোতে প্রাইমারিলি আমরা এগুলোকে ডিলিট করতে পারবো। এমনকি যদি কোনো কারণে ওই জিনগুলো অ্যাবসেন্স থাকে ওই ভাইরাসটাকে আমরা আবার ফার্দার আরএনএ এক্সট্রেকশন করে আরএনএকে হোল জিনোম করলে দেন আমরা কনফার্ম হবো যে এখানে আসলে ওমিক্রন ভাইরাসটা সার্কুলেট হইতেছে। ১,৬০,০০০ টাকা খরচ করে ১০০টি কিট কোরিয়া থেকে আনা হয়েছে বলে জানান শিভাসুর উপাচার্য। প্রাথমিকভাবে বিদেশ থেকে আসা কারো মধ্যে করোনার উপসর্গ থাকলে তাদেরকে এই কিট দিয়ে পরীক্ষা করা হবে বলে জানান তিনি। ওমিক্রন যদি ধরা পড়ে এটাকে হোল জেনোম সিকোয়েন্সিং করে ফাইনালাইজ করতে হয়। তো আমরা প্রাথমিকভাবে একটা বলতে পারবো এটা ওমিক্রনে আক্রান্ত এবং তাকে সাথে সাথে আমরা আইসোলেশনে নিতে পারবো এবং তার সাথে যে কন্ট্যাক্ট যারা হয়েছে তাদেরকে কিন্তু আমাদের স্ট্রেসিং করে আমাদের এই টেস্টে আনতে হবে। চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১,৩৩১ জন মারা গেছে। করোনা ভাইরাসের নতুন ধরন অমিক্রনের ঢেউ সামলাতে জোর প্রস্তুতি রয়েছে প্রশাসনের। সেই সাথে এই কিটের মাধ্যমে যারা বিদেশ থেকে আসবে তাদের শরীরে যদি করোনার প্রাদুর্ভাব থাকে সেটি পরীক্ষার মাধ্যমে অমিক্রন রয়েছে কিনা তাও শনাক্ত করা সম্ভব। চট্টগ্রামের ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় থেকে পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। টানা দুদিনের বৃষ্টিতে দেশের বিভিন্ন এলাকায় ধান, সবজি সহ রবি শস্যের ব্যাপক ক্ষতি হয়েছে। কোথাও কোথাও বীজতলা ডুবে গেছে পানিতে। বিপাকে পড়া কৃষকের সরকারি সাহায্যের দাবি জানিয়েছেন। কৃষক বিভাগ জানিয়েছে ক্ষতিগ্রস্তদের তালিকার কাজ শুরু হয়েছে।
রিপোর্টারদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। জামাদের প্রভাবে গত দুদিনের টানা বৃষ্টিতে ডুবে গেছে ক্ষেতের ফসল। আমন ধান ও বোরো বীজতলা ডুবে আছে পানিতে। রবি শস্য ও সবজিরও একই অবস্থা। যশোরে শীতকালীন সবজিসহ রবি শস্যের ব্যাপক ক্ষতি হয়েছে। বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়া 70% ফসলই নষ্ট হয়ে যাওয়ার শঙ্কায় চাষিরা। এতে করে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়ার আশঙ্কা কৃষকদের। প্রচুর পরিমাণ বৃষ্টি হওয়ার কারণে আমাদের জমি সব ডুবে গেছিল, আমাদের সিম বেগুন যা আছে কপি ক্ষেত, তাই এতে ক্ষয়ক্ষতি 2-3 দিন সব পজ ধরে যাওয়ার আশা। এত ক্ষতি হয়েছে, এখন বিক্রি করা যাবে না, সব পয়সা সারাই যাবে। এখনো খেতে পানি বেঁধে রয়েছে, অন্তত 12 আনা নষ্ট হয়ে যাবে। ওই উপরের দিকে যদি কিছুটা বাইসে থাকে। আমরা আশা করব যে এই ক্ষতিটা পুষিয়ে নেওয়ার জন্য আগামীতে যে পুনর্দন আসবে, এই ক্ষতিগ্রস্ত চাষিরা তার অন্তর্ভুক্ত হবেন এবং তারা যদি এই সবজির বীজ পায় বা সার পায়, তারা কিছুটা ক্ষতি পুষিয়ে নিতে পারবে। ঝিনাইদহের 6 উপজেলার প্রায় 2400 হেক্টর জমির রোপা আমন ধান কাটা হলেও বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। এতে খেতেই নষ্ট হচ্ছে হাজার হাজার মন ধান। পটুয়াখালীতে পানিতে তলিয়ে গেছে 1,20,000 হেক্টর জমির আমন ধান। ধান কাটার সময় বৃষ্টি হওয়ায় লোকসানে কৃষক। ধান কাটার সময় এসে এখন আমার ধান এলোমেলো হয়ে গেছে, বন্যায় সব নষ্ট হয়ে গেছে। এই 3 দিনের বৃষ্টিতে এই ধান পান সব তলাই গেছে। আমরা যে কি করিয়া খামু তা বলতে পারি না। মাদারীপুরের 4 উপজেলার প্রায় 2000 হেক্টর জমির বীজতলা ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে লোকসানের মুখে কয়েক হাজার কৃষক। শস্য আছে, ওই কলই আছে, সব তলাই গেছে। সরকার আমাদের সহযোগিতা না করলে তো আমরা মরে যাব। আমরা কৃষক বাঁচবো কেমনে? 1 মণ ধানের বেশি হেলাইছি, খেলে বিছে আমি একলাই। ওই যে ভাই হেলাইছি দেখে 1.5 মণ ধান হেও শেষ। বরগুনায় ডুবে গেছে 6 উপজেলার প্রায় 1 লাখ হেক্টর জমির ধান। ক্ষতিগ্রস্ত হয়েছে 16,000 হেক্টরের বেশি জমির রবি শস্য। এছাড়া উপকূল ও দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায় ফসলের ক্ষতি হয়েছে। আহসানুল করিম, সময় সংবাদ। 2 দিনের রাষ্ট্রীয় সফরে এখন ঢাকায় ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রীংলা। ফরেন সার্ভিস একাডেমিতে কিছুক্ষণ আগে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে হর্ষবর্ধন শ্রীংলার বৈঠক শুরু হয়েছে। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার নাজমুস সালিহি। সরাসরি যাচ্ছি সেখানে। সোহার, সকালে হর্ষবর্ধন শ্রীংলা ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশে পৌঁছানোর পরই বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে তিনি একটু আগেই ফরেন সার্ভিস একাডেমিতে সচিব পর্যায়ের একটি বৈঠকে মিলিত হয়েছেন। বৈঠকে মূলত আপনি জানেন যে বাংলাদেশের 16 ডিসেম্বর যে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী আমাদের উদযাপন করা হবে, সেখানে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বাংলাদেশে 2 দিনের রাষ্ট্রীয় সফরে আসবেন। সেই সফরে আসলে ভারতের রাষ্ট্রপতির কী ধরনের আলোচ্য সূচি থাকবে, তার কর্মসূচি কী হবে, সেই সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আসলে তার আগমনের যে একটি প্রস্তুতি বলা যেতে পারে, সেটি নিয়ে আসলে বাংলাদেশ এবং ভারতের সচিব পর্যায়ের বৈঠকটি শুরু হয়েছে দুপুর 12টায় এই ফরেন সার্ভিস একাডেমিতে। এখান থেকে হর্ষবর্ধন শ্রীংলা বের হয়ে যাবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তিনি দেখা করবেন। তার সাথে সৌজন্য সাক্ষাৎ করার পর তার বিকেলে আরও একটি অনুষ্ঠান আছে। তিনি ওবায়দুল কাদের বাংলাদেশের সড়ক ও সেতু মন্ত্রীর সঙ্গে তিনি দেখা করবেন। এরপরে তিনি আরও একদিন থাকবেন, অর্থাৎ আগামীকাল ভারতে ফিরে যাওয়ার আগে আগামীকাল বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তার একটি সৌজন্য সাক্ষাৎ করবেন বলে আমরা জানতে পেরেছি। এই হচ্ছে তার 2 দিনের সফর সূচি। তো ভারতের রাষ্ট্রপতি বাংলাদেশে আসছেন, তার আগমনে আসলে কি ধরনের আলোচ্য সূচি এখানে থাকবে, তিনি কি কি বিষয় নিয়ে বাংলাদেশের সাথে আলোচনা করবেন, শুধুমাত্র তিনি স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিয়ে চলে যাবেন নাকি তার অন্য কোনো কর্মসূচি থাকবে, সেই সংক্রান্ত বিষয়গুলো নিয়ে তিনি এখানে আজকে আলোচনা করছেন এবং আলোচনার শেষে আসলে সাংবাদিকদেরকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। আমরা আরও একটি বিষয় জানতে পেরেছি যে ভারতের প্রজাতন্ত্র দিবস 26 জানুয়ারি, সেই 26 জানুয়ারিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের পক্ষ থেকে একটি আমন্ত্রণ জানানো হয়েছে। সেই আমন্ত্রণ পত্র নিয়ে হর্ষবর্ধন শ্রীংলা ঢাকায় এসেছেন। আজকের কর্মসূচি শেষ করে তিনি যখন আগামীকাল ভারতে ফিরে যাবেন, তার আগে প্রধানমন্ত্রীর সাথে তার যে সৌজন্য সাক্ষাৎটি রয়েছে, সেই সাক্ষাতে তিনি ভারতের প্রজাতন্ত্র দিবসে তাকে যে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে, সেই আমন্ত্রণপত্রটি হর্ষবর্ধন শ্রীংলা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দিবেন। তো এই ছিল এখন পর্যন্ত হর্ষবর্ধন শ্রীংলার 2 দিনব্যাপী রাষ্ট্রীয় সফরের এখন পর্যন্ত কর্মসূচির সর্বশেষ। সোহার। ফরেন সার্ভিস একাডেমি থেকে এতক্ষণ আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন রিপোর্টার নাজমুস সালিহি। দেশের একমাত্র রিকশাবিহীন শহর রাঙামাটি যানজটমুক্ত শহর হিসেবে এতদিন সুনাম কুড়ালেও এখন সেটা ভেস্তে যাচ্ছে।
প্রয়োজনের তুলনায় অতিরিক্ত কয়েকশো সিএনজি অটোরিকশার কারণে পথে পথে বেড়েছে যানজট। রাঙামাটি থেকে হেফাজত সবুজের তথ্যচিত্রে রিপোর্ট। 15 বর্গ কিলোমিটারের পর্যটন শহর রাঙামাটি দেশের একমাত্র রিকশাবিহীন শহরও। এখানকার অধিবাসীদের চলাচলের একমাত্র মাধ্যম সিএনজি অটোরিকশা। চলাচলের অন্য কোনো পরিবহন না থাকায় উঁচু নিচু পাহাড়ের সবুজ গাছগাছালির আড়ালে সবুজ রঙের অটোরিকশা এই শহরের সৌন্দর্য বাড়িয়েছে আরও কয়েক গুণ। কিন্তু সেই সৌন্দর্য ও যানজটমুক্ত শহরের সুনাম আর তেমন একটা নেই। শহরের রাস্তায় নম্বরবিহীন কয়েকশো অটোরিকশা চলায় বেড়েছে যানজট, ফলে মোড়ে মোড়ে গাড়ির জট। আবার অটোরিকশাগুলির নম্বর না থাকায় নিরাপত্তাহীনতায় ভুগছেন যাত্রীরা। নির্দিষ্ট যাত্রী কিন্তু অতিরিক্ত গাড়ি, এই দুয়ের সমীকরণে উপার্জিত অর্থ মালিককে দেওয়ার পর সংসার চালাতে হিমশিম খাচ্ছেন চালকরা। আগে ছিল 500 গাড়ি, এখন 3000-এর উপরে হয়ে গেছে। আমরা আগে বেতন পাইতাম 500, এখন বেতন পাচ্ছি 150-200 টাকা। ডেলি আসতেছে, ডেলি এমন কোনো বন্ধ নেই, এমন কোনো দিন নেই যে গাড়ি আসতেছে না। সেই গাড়িটা বন্ধর একটা ব্যবস্থা করা হোক, করলে আমরা খুবই উপকৃত হবো। আমাদের অবস্থা খুবই খারাপ। আমাদেরকে ডিসি স্যারে রেজিস্ট্রেশনগুলো দিলে আমরা সুন্দর মতন গাড়ি চালাইতে পারবো, বপুলা লইয়া 2টা ভাত খেতে পারবো। বাইরের জেলা থেকে যে গাড়িগুলো রাঙামাটি এসে বিশৃঙ্খলা তৈরি করতেছে, তারা নাম্বার প্লেটও চেঞ্জ করে ফেলছে। এই অবস্থায় প্রয়োজনীয় সংখ্যক অটোরিকশাকে অনুমোদন দেওয়ার আহ্বান জানান এই শ্রমিক নেতা। সীমিত কিছু গাড়ির নাম্বার দিয়ে টোটাল রাঙামাটি পারবেন নাই, এই গাড়িগুলোর জন্য রাঙামাটিতে বাইর করে দেওয়া হবে। আমাদের কত হচ্ছে নিবন্ধের ক্ষেত্রে প্রয়োজনের নিরিখে শিগগিরই সিদ্ধান্ত নেওয়ার কথা জানান জেলা প্রশাসক। শীঘ্রই সভা করে এই বিষয়ে বিআরটিও থাকবে, এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও থাকবে। এখন যারা সবার যে মেম্বার যারা সকলের অংশগ্রহণে আমরা একটা সিদ্ধান্ত নিয়ে এই বিষয়ে আমরা পরবর্তী অ্যাকশনে যাব। বিআরটিএর তথ্য মতে বর্তমানে শহরে গাড়ির সংখ্যা প্রায় 1,500 হলেও নিবন্ধিত অটোরিকশা চলছে 46,000। সময় সংবাদ, রাঙামাটি। পদত্যাগপত্র সই করে মন্ত্রণালয়ে পাঠিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান। এই মুহূর্তে সচিবালয়ে আছেন রিপোর্টার প্রসূন আশিস। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। প্রসূন, কিছুক্ষণ আগেই আমি জানিয়েছিলাম যে তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান তিনি পদত্যাগপত্রে স্বাক্ষর করার অপেক্ষায় রয়েছেন, অর্থাৎ পদত্যাগপত্রটি তার সামনে রয়েছে, এটি আমরা কিছুক্ষণ আগেই জানিয়েছিলাম। তো এখন আমি যেটা জানলাম কয়েক মিনিট আগে, যে তথ্যটি আমরা জানলাম, তিনি এখন চট্টগ্রামে অবস্থান করছেন। সেখান থেকে তিনি মেইলের মাধ্যমে তার সেই পদত্যাগপত্রটিতে স্বাক্ষর করে সেটি তার যে দপ্তর ছিল, তার যে দপ্তর এখন রয়েছে তথ্য মন্ত্রণালয়, সেখানে তিনি মূলত পাঠিয়ে দিয়েছেন। এবং আমরা এটিও জেনেছি সেখানের কয়েকজন কর্মকর্তা এই পদত্যাগপত্রটি নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগে এসে জমা দেবেন। আমরা মন্ত্রিপরিষদ বিভাগে রয়েছি। তো মূলত আপনি জানেন যে নারীর প্রতি বিদ্বেষমূলক আচরণ এবং বিতর্কিত কিছু মন্তব্য করার প্রেক্ষিতে গত কয়েকদিন ধরেই ডাক্তার মুরাদ হাসানকে নিয়ে বেশ কিছু সমালোচনা হচ্ছিল দেশে বিদেশে, এবং তারই প্রেক্ষিতে গতকাল প্রধানমন্ত্রী নিজেই নির্দেশ দিয়েছেন যে আজকের মধ্যে তিনি যেন পদত্যাগ করেন। এবং সেই তথ্যটি সড়ক পরিবহন মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গণমাধ্যমকে জানিয়েছিলেন। এরই প্রেক্ষিতে মূলত তিনি বলেছিলেন যে সকালের মধ্যেই একটি তথ্য জানিয়েছিলেন, সকালের মধ্যেই তিনি পদত্যাগপত্র জমা দেবেন। তো আমরা সকাল থেকেই তথ্য মন্ত্রণালয়ে যেভাবে খোঁজ রাখছিলাম, তাতে করে তিনি পদত্যাগপত্রটি এই তথ্য মন্ত্রণালয় থেকে প্রস্তুত করে সেটি তার কাছে তিনি যেখানে অবস্থান করছেন সেখানে পাঠিয়েছিলেন। এবং এর প্রেক্ষিতে কিছুক্ষণ আগেই সেই পদত্যাগপত্রে তিনি সই করেছেন এবং তথ্য মন্ত্রণালয়ে পাঠিয়েছেন। এখন অপেক্ষা সেই পদত্যাগপত্রটি কতক্ষণের মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগে জমা হয় এবং এর পরের যে প্রক্রিয়াটি রয়েছে একটি প্রজ্ঞাপন জারি হবে। এই আমরা প্রজ্ঞাপন জারির তথ্যটি পেলে বা জমা হওয়ার যে দৃশ্যটি আমরা যদি দেখতে পাই, আমরা যদি এখানে পাই, সরাসরি যদি ওনারা পদত্যাগপত্রটি নিয়ে আসেন, সেই তথ্যটি আমরা আপনাদের জানিয়ে দিতে পারবো। সোহার, মূলত এই ছিল সবশেষ তথ্য ডাক্তার মুরাদ হাসানের পদত্যাগের বিষয়ে। সচিবালয় থেকে এতক্ষণ আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন রিপোর্টার প্রসূন আশিস। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়।